প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। আজকের ক্লাসে তোমাদের তরঙ্গ এবং শব্দ অধ্যায়ে যাবতীয় তথ্য আমি একটা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। এখানে তোমাদের কিভাবে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ, কী কী জানতে হবে এবং সৃজনশীল থেকে তুমি কিভাবে অ্যান্সার করতে পারবা সেই বিষয়ে দেখাবো। তোমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা, একটু মনোযোগ ধরে রাখার চেষ্টা করবা এবং অবশ্যই তোমরা তোমাদের বইটা এবং একটা খাতা সাথে নিবা, কিছু নোট করার দরকার হবে। তো এই অধ্যায়ে যাবতীয় কিছু দেখাবো আজকে। তোমার কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট এবং তারপরে হচ্ছে তোমার এখান থেকে কেমন সৃজনশীল আসবে, সৃজনশীলে কীভাবে অ্যান্সার করবা, বইয়ের কোন অংশের সাথে সৃজনশীলের মিল আছে সেগুলো দিয়ে আমি আজকে আর ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো যেহেতু নামের মধ্যে রয়েছে তরঙ্গ ও শব্দ, সো আমাদের প্রথমে তরঙ্গ কি সেটা জানতে হবে। আমাদের প্রথমে জানতে হবে কি তরঙ্গ কি, তরঙ্গ কি এটা আমাদের প্রথমে জানতে হবে। তো তোমরা বই থেকে তরঙ্গের সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করে নিতে পারবা। আমি একটু বলে দিচ্ছি তোমাদের। যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে, কি হবে পর্যায়বৃত্ত আন্দোলন জড় মাধ্যমের এক স্থান থেকে, আমরা এখানে একটু লিখি তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে কি করে না, স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তাহলে এখানে তরঙ্গের শর্ত হচ্ছে কি, পর্যায়বৃত্ত আন্দোলন হতে হবে, পর্যাবৃত্ত আন্দোলন হতে হবে এবং মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করবে, কিন্তু মাধ্যমের কণাগুলো কি স্থায়ীভাবে স্থানান্তর করবে না, কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হবে না। পর্যাবৃত্ত আন্দোলন কি, সেটা পর্যাবৃত্ত গতি তোমরা জেনেছো আগে হয়তো বা, তারপর আমি একটু বলে রাখি। পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো বস্তু যদি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে একই সময় পরপর অতিক্রম করে। কোনো একটা বস্তু যদি তার গতিপথের, আমরা ধরলাম যে বৃত্তাকার পথে একটা বস্তু গতিশীল, এই হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুকে যদি এই ধরো এখানে একটা বস্তু আছে, সেটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, তাহলে এই বস্তুর গতিকে বলা হবে কি পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত আন্দোলন কি, যে আন্দোলন এরকমভাবে পর্যাবৃত্তভাবে ঘটতে থাকবে সেটা পর্যাবৃত্ত আন্দোলন। তাহলে পর্যাবৃত্ত আন্দোলনের ফলে মাধ্যমের কণাগুলো স্থানান্তর না করে যে শক্তি স্থানান্তর করলে সেটাই হচ্ছে তাকে বলা হবে তরঙ্গ। যেমন তোমরা হয়তো বা দেখেছো যে পুকুরের পানি বা নদীর পানিতে ঢেউগুলো, বা যদি তুমি ডিল ছুঁড়ে মারো, ডিল ছুঁড়ে মারলে কিন্তু একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউ তৈরি হলে দেখা যায় কি, যে যেখানে ডিলটা তুমি ছুঁড়েছো, ডিলটা যেখানে পড়েছে সেখান থেকে কিন্তু পানি সরে যাচ্ছে না, কিন্তু পানি কি হয় পর্যায়বৃত্তভাবে, আমরা যদি এটাকে একটা চিত্রের সাহায্যে দেখি, যে ধরো ঠিক এরকমভাবে যে এখানে ডিল পড়েছে, ডিল পড়লে পানির কণাগুলো কখনো উপরের দিকে যায়, কখনো নিচের দিকে যায়, আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে যায়, এইভাবে কিন্তু নিজের স্থানে থেকেই উপরে নিচে এভাবে যেয়ে কিন্তু আন্দোলন তৈরি করে, এবং এই আন্দোলন একটা থেকে আরেকটা কণার মাধ্যমে সঞ্চালিত হতে হতে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে, কিন্তু কণাগুলো সে একই জায়গায় থাকে। যেমন এই কণাটা যদি ধরি, এটা প্রথমে সাম্যাবস্থায় এখানে ছিল, সেটা আন্দোলিত হয়ে উপরে উঠে গেল, উপরে উঠে যাওয়ার পরে সে কিন্তু পুনরায় আবার এই বিন্দুতে ফিরে আসবে। আর যখন তার শক্তি নিঃশেষ হয়ে যাবে, তখন মানে শক্তি সে যখন স্থানান্তরিত করে ফেলবে, তখন সে তার উপরের অবস্থান থেকে নিচের অবস্থানে ফিরে আসবে। এভাবে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করবে। তো তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো হচ্ছে, বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটাই হচ্ছে কণাগুলো স্থানান্তরিত হতে পারবে না, শুধু শক্তি স্থানান্তর করবে। তার পরবর্তীতে হচ্ছে তোমাদের এখানে মাধ্যমের যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু শুধু যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যেমন যেমন শব্দ তরঙ্গ, এটা যান্ত্রিক তরঙ্গ, এটা সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যেমন বায়ু মাধ্যমে কিন্তু শব্দের একটা নির্দিষ্ট বেগ আছে, সেটা আজকের ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। তার পরবর্তীতে তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমটা কোন প্রকৃতির, বায়বীয় মাধ্যম না কঠিন মাধ্যম না তরল মাধ্যম, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তরঙ্গের প্রকৃতি নির্ভর করে।
তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। তাহলে তরঙ্গের কয়টা জিনিস ঘটে? তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন। আমরা এগুলো পয়েন্ট আকারে লিখতে পারি যে বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? কণাগুলোর স্থায়ী স্থানান্তর হবে না, স্পন্দন গতি হতে হবে, স্পন্দন গতি হতে হবে, স্পন্দন গতি হতে হবে এবং কণাগুলো স্থায়ী স্থানান্তর হবে না। তারপর 2 নম্বরে বলতে পারি কি? যে যান্ত্রিক তরঙ্গ মাধ্যমের মাধ্যমে যান্ত্রিক তরঙ্গের মাধ্যম প্রয়োজন। তোমরা এগুলো নোট করে নিবা, মাধ্যম প্রয়োজন। তারপরে 3 নম্বরে আমরা কি বলতে পারি? 3 নম্বরে বলতে পারি যে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করবে। এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করবে। এক স্থান থেকে অন্য স্থানে কি করবে? শক্তি সঞ্চালন করবে। তরঙ্গের একটা বেগ আছে, যেহেতু শক্তি সঞ্চালিত হচ্ছে তাহলে অবশ্যই বেগ আছে। তরঙ্গ বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন, প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন আছে। প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন বিদ্যমান। তাহলে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন বিদ্যমান। এটা কিন্তু ক্ষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্ষয়ের প্রশ্নের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যেটা 2 মার্কের যে প্রশ্নগুলো আছে, এখান থেকে তোমার 2টা বৈশিষ্ট্য লিখতে বলা হয়, অনেক সময় 4টা বৈশিষ্ট্য লিখতে বলা হয়। তো তোমরা এই 4টা পয়েন্ট কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো, ফিজিক্সটা কিন্তু কঠিন, মনে হয় যে খুব কঠিন, এবং ফিজিক্সের মধ্যে কিন্তু অনেক মজা লুকানো আছে। কঠিন জিনিসটার মধ্যে থেকে মজাটা বের করার জন্য কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হয়। তোমরা এই ছোট জিনিসগুলো যদি একটু মুখস্থ করে রাখো, একটু কষ্ট করে যদি ভালো করে বুঝে পড়ে মুখস্থ করে রাখো, তাহলে দেখবা একটা সময় ফিজিক্স তোমার কাছে সবথেকে মজার সাবজেক্টে পরিণত হবে। এবং এটা তোমাদের যেভাবে আমি বলছি, তোমরা এইভাবে কাজগুলো যদি করো, তাহলে আশা করি তোমরা অবশ্যই ফিজিক্সের আসল মজাটা বুঝতে পারবা এবং পরীক্ষার হলে ফিজিক্সে খুব ভালো অ্যান্সার করতে পারবা এবং ভালো মার্ক পাবা। তো তরঙ্গ সম্পর্কে আমরা কিছুটা বুঝলাম। এরপরে হচ্ছে আমরা দেখব তরঙ্গ আসলে কয় প্রকার। তরঙ্গ হচ্ছে তরঙ্গের প্রকার। আমরা প্রকারটা লিখে নিই। তরঙ্গের প্রকার হচ্ছে 2 প্রকার। তরঙ্গ 2 প্রকার। কি? একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা এখানে প্রকারটা লিখে নিই। অনুপ্রস্থ আর 2 হচ্ছে অনুদৈর্ঘ্য। আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গটা তাহলে কি? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে, আমি এইখানে যে চিত্রটা এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ বা অনুপ্রস্থ তরঙ্গের চিত্র বলতে পারি আমরা। অনুপ্রস্থ অর্থাৎ সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে লিখে রাখবা। আমি বলছি না, তোমাদের বইয়ে সংজ্ঞাটা এভাবে কিন্তু দেয়া নাই, আমি বলছি, তোমরা একটু লেখার চেষ্টা করবা। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। তাহলে খুব ভালো করে মনোযোগ দিয়ে আবার শোনো, আমি বলি। যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে লম্বভাবে অগ্রসর হয় তাকে
অনুপ্রস্থ তরঙ্গ বলে। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের সংখ্যাটা হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে সঞ্চালিত হয় বা অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। উদাহরণ হিসেবে তুমি বলতে পারবা, যেমন পানির তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ, পানিতে যে তরঙ্গটা তৈরি হয় সেটা একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তারপর তুমি যদি একটা দড়ি নিয়ে দড়িটাকে যদি ঝাঁকাতে থাকো তাহলে দেখবে একটা তরঙ্গের আকার তৈরি হবে, এটাও কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। এরপরে অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গের আমরা জাস্ট এখানে তোমার একটা চিত্র আঁকি। যেমন অনুপ্রস্থ তরঙ্গে যদি তুমি একটা স্প্রিং নাও, স্প্রিংকে যদি টেনে ছেড়ে দাও এখানে কিন্তু একটা তরঙ্গের সৃষ্টি হবে। তো সংকোচন প্রসারণ অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গের ব্যাপারটা হবে সংকোচন প্রসারণের মাধ্যমে যে তরঙ্গ সঞ্চালিত হয়। সংকোচন প্রসারণের মাধ্যমে যে তরঙ্গ সঞ্চালিত হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা তোমরা লিখে নিবা। সংজ্ঞাটা হচ্ছে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়। যেমন আমরা যদি এখানে একটা স্প্রিংকে যদি আমরা একে দেখাই যে কোনো জায়গায় সংকুচিত হচ্ছে, কোনো জায়গায় প্রসারিত হচ্ছে, আবার কোনো জায়গায় সংকুচিত হচ্ছে, আবার কোনো জায়গায় প্রসারিত হচ্ছে, এভাবে যদি স্প্রিংয়ের তরঙ্গ দেখো, এখানে সংকোচন, এখানে প্রসারণ, এখানে সংকোচন, এখানে প্রসারণ, অর্থাৎ সংকোচন প্রসারণের মাধ্যমে যদি শক্তির স্থানান্তর করে তবে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গে শক্তি সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তির স্থানান্তর করে। আশা করি বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। তো এর পরবর্তী ধাপে আমরা যাব তরঙ্গ সম্পর্কিত কিছু সংজ্ঞা শিক্ষার জন্য। আমরা তরঙ্গ সম্পর্কিত কিছু সংজ্ঞা জানবো, যে আমাদের মূল বিষয় শেখার জন্য কিন্তু তরঙ্গ সম্পর্কিত কিছু সংজ্ঞার প্রয়োজন পড়বে। তো তোমরা কিন্তু সংজ্ঞাগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবা, কারণ সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে ওইভাবে ভালো করে দেয়া নাই। কয়ের প্রশ্নে কিন্তু এই সংজ্ঞাগুলো আসে। দেখো তরঙ্গের চিত্রটা জাস্ট আমি আঁকছি আর কি। আচ্ছা, তরঙ্গের এই যে বিস্তারগুলো এগুলো সমান হবে, হাত দিয়ে গেছি একটু উল্টোপাল্টা হয়েছে। ধরে নেব যে আমরা এই প্রত্যেকটার উপর দিকে যতটুকু গেছে নিচের দিকেও ঠিক ততটুকু গেছে। ঠিক আছে? তো এখন তরঙ্গের সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা আমরা জানবো, যে পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, এই সম্পর্কে আমরা কিছু জানবো। তো প্রথমে দেখো, সময়ের সাথে সাথে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তো প্রথমে আমরা পূর্ণ স্পন্দন সম্পর্কে জানবো। আমি এখানে সংজ্ঞাগুলো কি কি সংজ্ঞাগুলো আমরা পড়বো সেটা একটু লিখে নিই। পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে যদি ওই বিন্দুতে ফিরে আসে তাহলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। যেমন তরঙ্গ যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক আবার একই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে কি হবে? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। দেখো এই বিন্দুটা কিন্তু সাম্যাবস্থার একই অবস্থা। ঠিক আছে? যেমন পর্যায়বৃত্ত আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখি যে একই বিন্দুতে ফিরে আসছে, তো এই ক্ষেত্রে হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। এবার পর্যায়কালটা কি? পর্যায়কাল মানে কাল মানে কি? সময়। পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা, বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। আমরা সূত্রগুলো পাশে লিখে দিব, এটা আলোচনা করার পরে সূত্রগুলো লিখে দিব, তোমরা সেটা নোট করে নিবা। তো পর্যায়কাল হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কাল কি? যে সময়ে তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। অর্থাৎ এই যে পূর্ণ স্পন্দনটা আমরা বুঝলাম যে একই দিক থেকে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। তাহলে এই যে বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল। আচ্ছা, তাহলে একটি পূর্ণ সংজ্ঞাটা হবে কি? একটি পূর্ণ স্পন্দন, সংজ্ঞাটা লিখে নাও, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে পর্যায়কাল বলে। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এফ দ্বারা। তাহলে ছোট হাতের এফ দ্বারা কম্পাঙ্ক প্রকাশ করা হয়।
কম্পাঙ্কের সংজ্ঞা হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সৃষ্টি হয়, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্কের কি বলে? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে হচ্ছে কম্পাঙ্ক বলে। তাহলে এটা তোমরা নোট করে নাও যে কম্পাঙ্ক সমান হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। পর্যায়কালের একক আমরা প্রতীক পেয়েছি টি, একক হচ্ছে পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ড পর্যায়কালের একক সেকেন্ড। আর কম্পাঙ্কর একক হচ্ছে হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এখন কম্পাঙ্কের সূত্রটা হচ্ছে এফ সমান সমান 1/t, অর্থাৎ যেহেতু সময়ের সাথে পূর্ণ স্পন্দনের একটা সম্পর্ক আছে, এটার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যদি কোনো বস্তু এক সেকেন্ডে একটি পূর্ণকম্পন সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক হবে এফ সমান সমান 1/t। ঠিক আছে, এটা হচ্ছে একক। আমি এখানে লিখে দিই, তোমরা এগুলো খাতায় নোট করে ফেলবা। আচ্ছা, তাহলে কম্পাঙ্ক বুঝলাম। এখন হচ্ছে বিস্তার। বিস্তার হচ্ছে কোনো তরঙ্গ সৃষ্টিকারী কণা সাম্যাবস্থায় থেকে সর্বাধিক যতটুকু দূরত্ব অতিক্রম করে, যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব, এইটা হচ্ছে কি সাম্যাবস্থান। এর থেকে কোনো তরঙ্গের উপরস্থ কোনো কণা, দেখো এই বিন্দুতে কিন্তু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে, এই বিন্দুতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করছে, এই বিন্দুতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই বিন্দুগুলোকে কি বলা হয়? হচ্ছে তার বিস্তার। আর বিস্তারকে প্রকাশ করা হয় এ দ্বারা। বিস্তারকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা, এবং এর একক হচ্ছে মিটার। বিস্তারের একক কি? বিস্তারের একক হচ্ছে মিটার। এরপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে দশা বলে। দশার সংজ্ঞাটা একটু ভালো করে করতে হবে, মুখস্থ করতে হবে। দশার সংজ্ঞাটা হচ্ছে কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে তার দশা বলে। তরঙ্গের উপরস্থ তোমরা এভাবে লিখবা, তরঙ্গের উপরস্থ কোনো কণার সম্যক অবস্থানকে বা সামগ্রিক অবস্থানকে, তরঙ্গের উপরস্থ যে কোনো কণার সম্যক অবস্থান বা সামগ্রিক অবস্থানকে কণার দশা বলে। অর্থাৎ এই সামগ্রিক অবস্থানের মধ্যে কি থাকতে পারে? বেগ, তারপরে কম্পাঙ্ক, তারপর অন্য যে কোনো রাশি থাকতে পারে, সব কিছু মিলে তার অবস্থাকে বলা হয় দশা। এরপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা, এটা একটু আমরা দেখব উপরের চিত্রটা। এটা যেহেতু এই চিত্র আর এই চিত্র একই, এখানে জায়গা নেই, তার জন্য আমি উপরের চিত্রটাতে দেখাই। দেখো উপরে আমরা শিখব হচ্ছে এখন তরঙ্গ দৈর্ঘ্য। এখানে লিখে দিই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হচ্ছে হয় এই চিহ্নটা দ্বারা। এটাকে বলা হয় ল্যামডা। এর একক হচ্ছে মিটার। ওকে, এখন আমরা দেখব তরঙ্গ দৈর্ঘ্য আসলে কতটুকু। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ উপরস্থ কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, আমরা যদি ধরি যে তরঙ্গের এই বিন্দু থেকে একটা কণা শুরু হয়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে কোথায়? আবার ওই অবস্থানে আসতে, তাহলে এই বিন্দুতে আসলে সেম অবস্থানে আসছে। অর্থাৎ তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে। তাহলে এটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো এখন আমরা প্রমাণ করব যে তরঙ্গ বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক এফ এর মধ্যে কি সম্পর্ক, সেটা আমরা এখন প্রমাণ করে দেখব। তো এই টপিকসটা তোমরা একটু খাতায় নোট করে নিবা। তাহলে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে তরঙ্গ বেগ
কম্পাঙ্ক পর্যায় কালের মধ্যে সম্পর্ক। তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো প্রথম থেকে আমরা এখান থেকে শুরু করি। আমি যেটা উঠাবো তোমরা এটা উঠিয়ে নিবা। তাকে কম্পাঙ্ক বলে। তাহলে কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল টি হলে টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা সংখ্যা একটি। অতএব 1 সেকেন্ডে স্পন্দনের সংখ্যা কত হবে? 1/tt। এখন আমরা দেখো এখানে বললাম কি যে কোনা 1 সেকেন্ডে যতটা স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে এবং সেই কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1 সেকেন্ডে 1/tt করেছে, অর্থাৎ এফ সমান কি? এফ সমান 1/t। এটি কিন্তু একটা সূত্র। তাহলে এটা খতে আসে এই পর্যন্ত। তোমাদের যদি প্রশ্ন আসবে যে তরঙ্গ কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো, পর্যায়কালের মধ্যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বললে তোমার এইখান থেকে এতটুকুর অ্যান্সার করতে হবে। এর পরবর্তীতে যদি প্রশ্ন আসে যে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে, তাহলে আমরা এখন প্রশ্নটা লিখি। তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আমরা এখানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কি বলে? তোমরা ভিডিওটি থামিয়ে প্রশ্নটা উঠিয়ে নিবা। 1 সেকেন্ডে আমরা জানি এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন
সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। এবং এই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে এবং এই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে কম্পাঙ্ক এফ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে একটি পূর্ণ কম্পনের জন্য কম্পনের সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে কতটি কম্পন, এফটি পূর্ণ কম্পন সম্পন্ন করে এই সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে, গুণ হবে, অর্থাৎ এফ ল্যামডা। আবার আমরা দেখেছিলাম কি 1 সেকেন্ডে এফ পূর্ণ কম্পন সম্পন্ন করে, অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, তাহলে আমরা লিখতে পারি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এফ ল্যামডা। আবার আমরা জানি একক সেকেন্ডে কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি, তাকে বলা হয় বেগ, ওই বস্তুর বেগ। যেহেতু তরঙ্গ অতিক্রম করছে তাহলে এটাকে বলা হবে কি, তরঙ্গ বেগ। অর্থাৎ এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটাই হচ্ছে কি, তরঙ্গ বেগ। অতএব ইহাই তরঙ্গ বেগ ভি। সুতরাং ভি সমান কি, এফ ল্যামডা। সম্পর্ক প্রতিপাদন প্রমাণিত। অনেক সময় চায় এটা যে ভি সমান এফ ল্যামডা প্রতিপাদন প্রমাণ করো। এই দুইটা প্রশ্ন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে আমরা যে সূত্রগুলো পেলাম, সূত্রগুলো আমরা একটু লিখে নিব যে আমরা এই অধ্যায় থেকে আপাতত কোন কোন সূত্রগুলো পেলাম। দেখো আমরা সাইডে একটু সূত্রগুলো লিখি, তোমরা সূত্রগুলো উঠিয়ে নিবা, আমি এই পাশটাতে দেখাচ্ছি। প্রথমে আমরা সূত্র পেয়েছি হচ্ছে এফ সমান 1/t, তারপরে পেলাম ভি সমান এফ ল্যামডা। আমরা এ পর্যন্ত দুইটা সূত্র কিন্তু এখানে পেয়ে গিয়েছি। তাহলে এই দুইটা সূত্র তোমরা উঠিয়ে নিবা, কারণ এখান থেকে অঙ্ক আসবে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে প্রতিধ্বনি ব্যাপারটা আমরা একটু দেখব, আর শব্দ তরঙ্গ এবং তার সাথে প্রতিধ্বনি ব্যাপারটার সাথে যুক্ত একটু আলোচনা করব। শব্দ তরঙ্গ কি, শব্দ এক ধরনের তরঙ্গ, এটা মাধ্যমে সংকোচন প্রসারণের মাধ্যমে হচ্ছে শব্দ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, শব্দ স্থানান্তরিত হয়। যেমন আমরা যখন কথা বলি তখন কিন্তু বায়ু মাধ্যমে এক জায়গা থেকে শব্দ অন্য জায়গায় যেতে পারে। যদি তুমি শূন্য ঘরের মধ্যে যেখানে বাতাস নাই সেইখানে যদি তুমি কথা বলো তাহলে কিন্তু কেউ তোমার কথা শুনতে পারবে না। মাধ্যম ছাড়া শব্দ শোনা যায় না, বা মাধ্যম ছাড়া শব্দ স্থানান্তরিত হতে পারে না। আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু পড়েছিলাম যে যান্ত্রিক তরঙ্গ সবসময় মাধ্যম প্রয়োজন হয়, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যান্ত্রিক তরঙ্গ ছাড়া যেমন তাড়িৎচুম্বক তরঙ্গ আছে, এই তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন আলো কিন্তু একটু তাড়িৎচুম্বক তরঙ্গ, যার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। আলো কিন্তু শূন্য মাধ্যমে, আলোর বেগ কত তোমরা জানো যে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো আমরা এখন শিখব হচ্ছে প্রতিধ্বনি। এই অংশ থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। আশা করি এটা যদি খুব ভালো করে বোঝো তোমরা 10-এ 10 মার্ক পাবা,
কারণ এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময়ই একটা করে সৃজনশীল থাকবে। তোমার এই অধ্যায় তুমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাবা, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকে, ম্যাক্সিমাম সময় অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকে। তো আমরা দেখবো যে প্রতিধ্বনি কী এবং এর অ্যান্সারগুলো কীভাবে করবা, এর প্রশ্নের সমাধান কিভাবে করবা। তো চলো, হ্যাঁ, প্রথমে আমরা জানবো প্রতিধ্বনি আসলে কি। প্রতিধ্বনি হচ্ছে, তোমরা অনেক সময় অনেকেই নদীর এপার থেকে কথা বলে দেখেছো যে ওপার থেকে প্রতিধ্বনি শোনা যায়। তোমরা বিভিন্ন মুভিতেও কিন্তু এটা দেখেছো যে একজন কথা বলছে, ওই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে। এবং যদি বড় কোনো পাহাড়ের পাদদেশে তোমরা যদি কথা জোরে চিৎকার করো তাহলে সেটা কিন্তু প্রতিধ্বনি আকারে ফিরে আসে। এটা কেন ঘটে সেই ব্যাপারে আজকে আমরা পড়বো। এবং এই ভিডিও এই অংশের মধ্যে পুরোটা তোমার এখান থেকে যাবতীয় যা কিছু আছে, কঠিন যে বিষয়টা আছে, খুব ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রতিধ্বনি শোনার জন্য কিছু শর্ত আছে, ঠিক আছে? প্রতিধ্বনি শোনার জন্য শর্ত আছে। তার আগে আমরা একটু দেখে নিব শব্দ। শব্দ একটা তরঙ্গ। শব্দ বায়ু মাধ্যমে আমরা লিখি শব্দের, এখানে একটু শব্দের বেগ বায়ু মাধ্যমে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। বায়ু মাধ্যমে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আমরা যে নিয়মিত কথাবার্তা বলি, এটা কিন্তু বায়ু মাধ্যমেই প্রবাহিত হতে থাকে। অর্থাৎ শব্দ 1 সেকেন্ডে 332 মিটার অতিক্রম করে। অর্থাৎ শব্দ 1 সেকেন্ডে কত মিটার যায়? 332 মিটার অতিক্রম করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, আমরা যে শব্দ শুনি, আমাদের কানে একটা শব্দ পৌঁছানোর পর এই শব্দ আমাদের মস্তিষ্কে কিছু সময় স্থায়ী হয়। অর্থাৎ শব্দ আমাদের কানে কিছু সময় স্থায়ী থাকে, মস্তিষ্কে কিছু সময় থাকে। অর্থাৎ শব্দ অনুভূতির স্থায়ীকাল আমরা একটু লিখে নিই। শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। আমাদের মস্তিষ্কে আমাদের কানে একটা শব্দ এসে পৌঁছানোর পর 0.1 সেকেন্ড পরে অন্য একটা শব্দ পৌঁছালে তবেই আমরা শুনতে পাবো। এই সময়ের মধ্যে যদি 0.1 সেকেন্ডের মধ্যে যদি পরপর দুইটা শব্দ আসে, আমরা দুইটাকে আলাদা করে বুঝতে পারবো না। বুঝা গেছে? শব্দ অনুভূতি অর্থাৎ এই 0.1 সেকেন্ড পার হওয়ার পরেই যদি অন্য একটা শব্দ আসে তখন আমরা শুনতে পারবো। অর্থাৎ যে প্রতিধ্বনিগুলো আমরা শুনবো, সেই প্রতিধ্বনি শুনতে হলে শব্দকে ন্যূনতম এত সেকেন্ডের বেশি সময় পরে আমাদের কানে আসতে হবে। একটা শব্দকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আমাদের কাছে আসতে ন্যূনতম এর থেকে বেশি সময়ের প্রয়োজন হবে। দেখো, এখানে শব্দের বেগ কিন্তু 332 মিটার হচ্ছে 1 সেকেন্ডে। এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? একটা তাপমাত্রা আছে, তাপমাত্রার উপর শব্দের বেগ ডিপেন্ড করে। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগও বৃদ্ধি পেতে থাকে, এটা কিন্তু মনে রাখবা, সেটা আমি দেখাবো। তো প্রথমে আমরা দেখব প্রতিধ্বনি শুনতে হলে আর কি কি দরকার। প্রতিধ্বনি শুনতে হলে আমাদের আর কি কি প্রয়োজন? তাহলে প্রতিধ্বনি শুনতে হলে আমাদের অবশ্যই 0.1 সেকেন্ডের পরে কিন্তু শব্দটা আমাদের কানে আসতে হবে। তাহলে ন্যূনতম দূরত্ব কত হতে হবে? শব্দ উৎস আমরা ধরলাম যে এটা থেকে শব্দ তৈরি হবে আর এই বিন্দুতে যে শব্দ পৌঁছাবে। অর্থাৎ এটা কি? এটাকে আমরা বলি হচ্ছে, ধরো এ বিন্দু, এটা হচ্ছে উৎস, মানে শব্দ তৈরি করছে, আর এটা হচ্ছে প্রতিফলক। অর্থাৎ শব্দ এইখান থেকে এই বিন্দুতে যাবে, এই প্রতিফলকে আঘাত করবে, বাধা পেয়ে আবার ফিরে এসে এইখানে যে শ্রোতা আছে, আমরা ধরলাম যে এখানে একজন শ্রোতা আছে, বা আমি এই চিত্রটাকে যদি একটু শ্রোতার মতো করে বানিয়ে দিই, ধরো এখানে একজন শ্রোতা আছে, তো এই শব্দ তৈরি করছে এবং
এই প্রতিফলকে বাধা পেয়ে এর কানে আবার পৌঁছাবে। তাহলে শব্দ এই একটা পথ গেল, আবার এই ফিরে আসছে। তাহলে আমরা যদি এই দূরত্বটাকে ধরো, এই দূরত্বটাকে যদি ডি ধরি, তাহলে শব্দ কতটুকু পথ অতিক্রম করবে? এখান থেকে যাত্রা শুরু করে এই গেল, অর্থাৎ একবার ডি গেল, আবার এই বিন্দু থেকে ফিরে এই বিন্দুতে আসবে, অর্থাৎ ডি প্লাস ডি, অর্থাৎ 2D দূরত্ব অতিক্রম করলো শব্দ। এর পরবর্তীতে এই সময়ে যদি বায়ু মাধ্যমে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ু মাধ্যম হয়, তাহলে এই দূরত্ব যেতে শব্দের কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি, দেখো এখানে কি জানি, যে শব্দ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সেকেন্ডে 332 মিটার যায়। 1 সেকেন্ডে 332 মিটার যায়। তাহলে আমরা যদি বের করি, যে আমরা এখান থেকে বের করব যে শব্দ 332 মিটার যায়, এটা না লিখে আমরা লিখি হচ্ছে 1 সেকেন্ডে শব্দ যায় 32 মিটার। তাহলে আমরা দেখলাম কি, আমাদের শব্দ অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, অর্থাৎ এই সময়ে তাহলে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে 0.1 সেকেন্ডে শব্দ অতিক্রম করবে 32 ইন্টু 0.1 মিটার, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত? 33.2 মিটার। তাহলে 0.1 সেকেন্ডে শব্দের এই 33.2 মিটার পথ অতিক্রম করতে হবে। ন্যূনতম 33.2 মিটার পথ অতিক্রম করলে তবেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। বুঝতে পেরেছ? যে তোমার হচ্ছে শব্দের উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যে শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে 33.2 মিটার, অর্থাৎ এই যে শব্দ যাচ্ছে আবার ফিরে আসছে, এই অতিক্রান্ত দূরত্বটা হবে ন্যূনতম কত? 33.2 মিটার। 33.2 মিটারের যদি বড় হয় বা সমান হয় তবেই কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। আচ্ছা, তাহলে প্রতিধ্বনি শুনতে হলে আমরা বুঝলাম যে শব্দের অতিক্রান্ত দূরত্ব এত লাগবে, সময় হতে হবে তোমার 0.1 সেকেন্ড, এর থেকে বেশি হতে হবে বা এটা অথবা এর থেকে বেশি হতে হবে। তাহলে সময়, দূরত্ব লিখলাম যে 33.2 মিটার থেকে বড় অথবা সমান, সময় হতে হবে 0.1 সেকেন্ড থেকে বড় অথবা সমান। এখন এই মধ্যবর্তী দূরত্ব কত হবে? ডি এর মান তাহলে কত হবে? দেখো এটা হচ্ছে 2D এর মান। তাহলে আমরা পাচ্ছি কত? 2D সমান 33.2 মিটার। তাহলে ডি সমান কত? 33.2/2 সমান আমরা এখানে পাচ্ছি কত? 16.6 মিটার, অর্থাৎ ন্যূনতম দূরত্ব 16.6 মিটার। 16.6 মিটার যদি হয় তাহলে ন্যূনতম দূরত্ব উৎস এবং প্রতিফলকের মধ্যে, আমরা এখানে লিখে রাখি যে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব 16.6 মিটার। ঠিক আছে, তাহলে শর্ত কিন্তু আমরা 3টা পেয়ে গেছি, 1টা 2টা 3টা। এখন কোনো প্রশ্নে যদি উদ্দীপকে চিত্রটা দিয়ে, এরকম চিত্র দিয়ে বলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, তখন তোমার যে কোনো একটা ওয়েতে যেতে হবে। হয় মোট দূরত্ব বের করতে হবে, না হয় সময় বের করতে হবে, না হয় তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে হবে। এটা বের করে তুমি বের করতে পারবা যে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। যদি এই শর্তগুলো ফিল আপ হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। এখন আরেকটা জিনিস, তোমাদের বইতে হয়তো বা বায়ুতে শব্দের বেগটা কত? 330 দেওয়া থাকতে পারে। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড দেওয়া থাকতে পারে। তাহলে 330 মিটার পার সেকেন্ড দিলে তোমার তখন মানটা একটু পরিবর্তন হবে। কেমন হবে? দেখো এখানে 2 থাকবে না, তখন হয়ে যাবে হচ্ছে 33। তাকে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 16.5, অর্থাৎ এতটুকু কম বেশি হবে। তো এটা খুব বেশি ইফেক্ট পড়বে না। তাহলে এটা হচ্ছে, এর থেকে সৃজনশীল আসবে এরকম যে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। যেমন এরকম একটা উৎস দিয়ে, ধরো এখানে একটা কিছু বলে দিল, এর থেকে ডিস্টেন্সটা দিয়ে বললো যে উক্ত ব্যক্তিটা শুনতে পাবে কিনা। অথবা হয় যে দুজন বন্ধুর কথা বললো, একজন হচ্ছে তোমার নৌকাতে
নদীর মাঝখানে আছে এবং নদীর প্রস্থ আছে ধরো 10 মিটার বা 50 মিটার নদীর প্রস্থ আছে। এক বন্ধু অপর পৃষ্ঠ থেকে চিৎকার করলো, তো মাঝখানে যে ব্যক্তি আছে বা যে বন্ধু আছে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা বা নদীর দৈর্ঘ্য এইগুলো চাইবে। তো এখানে সেইভাবে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেটা বের করতে পারবো এবং সৃজনশীলগুলো কিন্তু সহজেই করতে পারবো। এর থেকে যে কোনো একটা শর্ত আমরা ফিল আপ করে করতে পারবো। এবার আমরা দেখব যে তোমাদের শব্দের যে তাপমাত্রার সাথে শব্দ কতটুকু করে পরিবর্তন হয়, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দ কতটুকু বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে লিখে নিই বায়ু দিয়ে হিসাব করি। বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা তো আমাদের বইতে তোমরা পাবা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে পার্থক্য কত? তাপমাত্রার পার্থক্য কত? 20 ডিগ্রি। আর শব্দের পার্থক্য, বেগের পার্থক্য হচ্ছে 12। তাহলে দেখো 20 ডিগ্রি পরিবর্তনের জন্য বেগের পার্থক্য হয় কত? 12। তাহলে 1 ডিগ্রি পরিবর্তনের জন্য কত হবে? 1 ডিগ্রির জন্য হবে কত? 12/20 সমান কত হচ্ছে? 12কে 20 দ্বারা ভাগ করলে আসতে হচ্ছে 0.6 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস না, এত মিটার পার সেকেন্ড। তাহলে যদি তোমাকে বলা হয় যে কোনো স্থানে শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস আছে, তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওই স্থানে শব্দের বেগ কত হবে? তাহলে শব্দের বেগটা তুমি কিভাবে বের করবা? শব্দের বেগ সমান হচ্ছে 332 যোগ 30 ইন্টু 0.6, এটা হিসাব করলে চলে আসবে। তাহলে এটা হিসাব করলে আমরা পাচ্ছি কত? 332 যোগ 350 মিটার পার সেকেন্ড, 350 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে তোমার প্রতিধ্বনি শুনতে হলে তাহলে কত সময় লাগবে? প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় তো 0.1 সেকেন্ড, এটা ঠিক। ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে হচ্ছে 35 মিটার। আর উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হবে কত? 35/2 সমান 17.5 মিটার। তাহলে দেখো এই যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে তার জন্য কিন্তু প্রতিধ্বনি শোনার শর্তও কিন্তু পরিবর্তিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ে তোমাদের এই ছিল মূল বিষয়গুলো। আরেকটা জিনিস হচ্ছে প্রতিধ্বনি ব্যবহার করে কি কি কাজ করা যায়। প্রতিধ্বনি ব্যবহার করে কুয়ার গভীরতা মাপা যায়, তারপর হচ্ছে তোমার কুয়ার গভীরতা মাপা যায়, তার সাথে সাথে হচ্ছে তোমার সমুদ্রের গভীরতা মাপা যায় প্রতিধ্বনি বের করে। তাহলে আমরা এই অধ্যায় থেকে টোটাল কি কি সূত্র পেলাম, সূত্রগুলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখানে যে সূত্র পেয়েছিলাম f = 1/t, v = f/t, তারপরে পেলাম হচ্ছে 3 নম্বরে এখানে আমরা 2d সমান হচ্ছে v/t। 2d হচ্ছে মোট দূরত্ব, এটা হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে আসে। 2d সমান v/t। তো এই ক্ষেত্রে কি কোনটা কি? t হচ্ছে সময়, একক সেকেন্ড, f কম্পাঙ্ক, একক হার্টজ, hz, তারপরে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একক মিটার, এটা আমরা দেখিয়েছি আগে। তারপরে ডি হচ্ছে দূরত্ব, অর্থাৎ এর একক কি? দূরত্ব হচ্ছে ডি, দূরত্বের একক হচ্ছে মিটার। আর টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড। ভি হচ্ছে
ভি হচ্ছে বেগ, তরঙ্গ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এই অধ্যায় থেকে আমরা এই প্রশ্নগুলো পেলাম, এই অ্যান্সারগুলো পেলাম। আর পেলাম হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাওয়ার শর্ত পেলাম, 3টে শর্ত ছিল। দূরত্ব ছিল হচ্ছে 33.2 মিটার থেকে বড় অথবা সমান হবে, সময় 0.1 সেকেন্ডের বড় অথবা সমান হবে, আর উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হবে 16.6 মিটার। তাহলে আশা করি তোমরা এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখে জানাবা, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা। আর যেটা বলেছি এইগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে এবং তোমরা কিছু সৃজনশীল প্রশ্ন যদি প্র্যাকটিস করো, তাহলে আশা করি এই অধ্যায় থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা এখানে পুরো 10 মার্কের অ্যান্সার করতে পারবে এবং 10-এ 10 মার্ক পাবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।